leasing, not having it short term. We're talking about acquiring. And if we don't do it, Russia or China will, and that's not going to happen when I'm president. Are you going to increase the amount of military bases on Greenland in the meantime? Well, we have bases on Greenland. Are you Yeah, going to make more? I can put a lot of soldiers there right now if I want, but you need more than that. You need ownership. You really need title, as they say. গ্রিনল্যান্ডকে নিয়ে ট্রাম্পের যে অবসেশন সেটা এখন আর ব্যক্তিগত অবসেশনে সীমিত নেই। সম্প্রতি ইউএস লমেকার তাদের পার্লামেন্টে একটা বিল আনতে চলেছে, যার মাধ্যমে গ্রিনল্যান্ডকে লিগালি আমেরিকার পার্ট করার, অর্থাৎ আমেরিকার একটি স্টেটে পরিণত করার প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আর এই সমস্ত কিছু নিয়ে ইউএসের সাথে নেটো এবং ইউর মধ্যে যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে এখন গোটা ইউরোপ উদ্বিগ্ন। আজকের ডিপ ডিকোডের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ ডেভেলপমেন্টকে ইনডেপথ অ্যানালিসিস করব, আর এটাও জানব যদি গ্রিনল্যান্ড আমেরিকা ক্যাপচার করে নেয় তাহলে নেটোর ভবিষ্যৎ কী হতে পারে। আর শেষে এটাও জানব এই সম্পূর্ণ পরিস্থিতিতে ভারতের জন্য একটা খুব ভালো অপরচুনিটি তৈরি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। সম্পূর্ণ বিষয়টি ভালো করে বোঝার আগে একবার ম্যাপে গ্রিনল্যান্ডের অবস্থানটা দেখে নেওয়া যাক। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ, আর এই গ্রিনল্যান্ড ঠিক আমেরিকা মানে নর্থ আমেরিকা আর এদিকে ইউরোপের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের টেরিটরি। এখানে ডেনমার্ক থেকে অনেকটা দূরে অবস্থিত এই গ্রিনল্যান্ড যে দ্বীপটা, এটার ওপর এখন ডেনমার্কের অধিকার। তো এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে ডেনমার্ক তো এখানে, ডেনমার্কের থেকে এত দূরে ডেনমার্কে একটা টেরিটরি কী করে সম্ভব? তো তার জন্য একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। একসময় গ্রিনল্যান্ড ছিল নরওয়ে আর ডেনমার্কের মিলিত একটা টেরিটরি। তারপর 1814 সালে গ্রিনল্যান্ড পুরোপুরি ডেনমার্কের টেরিটরি হয়ে যায়। এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং ডেনমার্ককে হিটলারের জার্মানি ক্যাপচার করে নিয়েছিল, তখন এই গ্রিনল্যান্ডটা সম্পূর্ণভাবে আমেরিকার প্রোটেক্টরেট হয়ে যায়, মানে আমেরিকার আর্মি এই গ্রিনল্যান্ডকে প্রোটেকশানে নিয়ে নেয়, যাতে অ্যাক্সিস ফোর্স মানে হিটলারের আর্মি এখানে আসতে না পারে। কারণ গ্রিনল্যান্ডের জিও স্ট্র্যাটেজিক লোকেশানটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমেরিকার একদম কাছে অবস্থিত। তাই আমেরিকা কোনোভাবেই চায় না যে গ্রিনল্যান্ডে আমেরিকার বিরোধী কোনো শক্তি এখানে এসে দাঁড়াক। এবার বর্তমানে পরিস্থিতিটাতে দাঁড়িয়ে এই সম্পূর্ণ বিষয়টাকে যদি বুঝতে হয় যে আমেরিকা কেন আবার গ্রিনল্যান্ডকে পুরোপুরি নিজের পার্ট করতে চাইছে, তার জন্য একটা বিষয় সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। সেটার নাম হচ্ছে মনরো ডক্ট্রিন। এই মনরো ডক্ট্রিন কী জিনিস বা মনরো নীতি কী? আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন জেমস মনরো। তিনি 1823 সালে একটি নীতি নিয়ে আসে, যার মাধ্যমে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে শুধুমাত্র আমেরিকার আধিপত্য বা ইনফ্লুয়েন্স থাকবে, এটি বলা হয়। তো এখন প্রশ্নটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বলতে কী বোঝায়? এই ম্যাপটা যদি ভালো করে দেখো, এখানে সমগ্র পৃথিবীকে 4টে হেমিস্ফিয়ারে ভাগ করা হয়েছে: ইস্টার্ন হেমিস্ফিয়ার, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ার। তো এখানে কথাটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার নিয়ে। তো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বলতে কী বোঝায়? এই যে লাইনটা গেছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি লাইন, মানে 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, এই 0 ডিগ্রি লাইনের ঠিক পশ্চিমে অবস্থিত সম্পূর্ণ জিওগ্রাফিক্যাল এরিয়াটাকেই বলা হয় ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, যার মধ্যে টোটাল নর্থ আমেরিকা পড়ে, সাউথ আমেরিকা পড়ে, গ্রিনল্যান্ড পড়ে, এখানে ইউরোপের কিছুটা পোর্শন পড়ে আর আফ্রিকার কিছুটা পোর্শন পড়ে। তো এই অঞ্চলে মনরো ডক্ট্রিন অনুসারে কার আধিপত্য থাকবে? একমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। আর সেটাকে রক্ষা করতে আমেরিকা সব রকম পদক্ষেপ নিতে পারে। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গ্রিনল্যান্ডে নাকি দিনে দিনে রাশিয়া এবং চায়নার প্রেজেন্স বাড়তে শুরু করছে। তাই রাশিয়া আর চায়নার প্রেজেন্সকে এখানে কাউন্টার করার জন্য আমেরিকার এটা দায়িত্ব যে গ্রিনল্যান্ডকে পুরোপুরি আমেরিকার পার্ট করে নেওয়া। প্রসঙ্গত গ্রিনল্যান্ডে কিন্তু আমেরিকার একটি মিলিটারি বেস আছে, কিন্তু ট্রাম্পের মতে সেটি সাফিসিয়েন্ট না গ্রিনল্যান্ডের থেকে রাশিয়া এবং চায়নার
ইনফ্লুয়েন্স কমানোর জন্য। যদি রাশিয়া এবং চায়নাকে পুরোপুরি কাউন্টার করতে হয়, তাহলে ডেনমার্কের পক্ষে সম্ভব না, বা ইউ বা নেটোর পক্ষে একা সম্ভব না যে গ্রিনল্যান্ডকে চায়না এবং রাশিয়ার থেকে আলাদা রাখা। তার জন্য আমেরিকাকেই এখানে পুরোপুরি কন্ট্রোল নিতে হবে। এবার এই সম্পূর্ণ পরিস্থিতিতে একটা খুব জটিল জিওপলিটিক্যাল কোয়েশ্চেন এসে দাঁড়িয়েছে যে যদি আমেরিকা গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করে নেয় তাহলে নেটোর কি হবে। কারণ আমেরিকা একটা নেটোর মেম্বার, আবার ওইদিকে ডেনমার্কও একটা নেটোর মেম্বার। এবার নেটোর আর্টিকেল 5 অনুসারে যদি কোনো বিদেশি শক্তি নেটোর কোনো কান্ট্রিকে অ্যাটাক করে, তাহলে নেটো সেই বিদেশি শক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে একটা জয়েন্ট রেসপন্স বা অ্যাটাক ঘোষণা করবে। এরকম পরিস্থিতি এর আগে কোনোদিনও হয়নি নেটো তৈরি হওয়ার পর থেকে, যে একটা নেটোর মেম্বারই আরেকটা নেটো কান্ট্রির কোনো জমিকে নিজের আন্ডারে নিতে চায়। সেজন্য গোটা পরিস্থিতি খুবই এখন ক্রিটিক্যাল। ইউরোপিয়ান কমিশনার বলেছেন যদি গ্রিনল্যান্ডকে আমেরিকা দখল করে নেয় তাহলে নেটোর সমাপ্তি হতে বাধ্য। অন্যদিকে ইউকে আর জার্মানি তারাও ডিসকাস করছে যদি আমেরিকার স্পেশাল ফোর্স গ্রিনল্যান্ডে এসে উপস্থিত হয় তাহলে সেটা রেসপন্স তারা কিভাবে দেবে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্টিকেল 42 অনুসারে ইউরোপিয়ান কান্ট্রিদের এটা অব্লিগেশন আছে, যদি গ্রিনল্যান্ডকে কোনো দেশ দখল করতে চায় তাহলে গোটা ইউরোপিয়ান ইউনিয়ন মিলে সেই গ্রিনল্যান্ডের সাহায্যে আসবে। তো সব মিলিয়ে এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, যদি আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করতে চায় তাহলে নেটোর মধ্যেই একটা যুদ্ধ হতে পারে। আর যেটা কেউ কোনোদিনও স্বপ্নে কল্পনাও করতে পারেনি যে নেটোর মেম্বাররা নিজেদের মধ্যেই যুদ্ধে জড়াবে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই সম্পূর্ণ যে বিষয়টা, এই সম্পূর্ণ যে কারণটা এখানে জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টটা চলছে, তার পেছনে আসল কারণটা কি? দেখো, এখানে যদি ওপেনলি বলতে হয় তাহলে আমেরিকা যেটা বলছে যে চায়না এবং রাশিয়ার ইনফ্লুয়েন্স এখানে বাড়ছে। আর অন্যদিকে আর্কটিক রিজিয়ানে, মানে এই যে আর্কটিক রিজিয়ানটা, এখানে দিনে দিনে বরফ যেহেতু গলে যাচ্ছে, তাই এখানে আর্কটিক যে ফিশিং লেনটা সেটা ওপেন হয়ে যাচ্ছে, আর সেখানে রাশিয়া নাকি এন্টার করছে। তো আমেরিকার কথা হচ্ছে এই কারণে, মানে রাশিয়ার আর চায়নার ইনফ্লুয়েন্সকে কমানোর জন্যই আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করতে চায়। কিন্তু এর পেছনে আরেকটা কারণও থাকতে পারে। আমি বলছি না যে এটা কারণ, বাট এটাকে দুয়ে দুয়ে চার করা যেতে পারে। গ্রিনল্যান্ড খুব রিসোর্স রিচ একটা এরিয়া। ইউরোপিয়ান ইউনিয়নের একটা রিপোর্ট অনুসারে 34টা সারা পৃথিবীতে যে ক্রিটিক্যাল মিনারেল আছে তার মধ্যে 25টাই গ্রিনল্যান্ডে পাওয়া যায়। এই ক্রিটিক্যাল মিনারেল বা রেয়ার আর্থ যে এলিমেন্টগুলো, এগুলো বর্তমানে যে টেকনোলজি, চিপ টেকনোলজি, ন্যানো টেকনোলজি, সব কিছুতে খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে রেয়ার আর্থ এলিমেন্টের ভান্ডার আছে গ্রিনল্যান্ডে। এছাড়া গ্রিনল্যান্ডের অঞ্চলে প্রচুর গ্যাস এবং তেলও পাওয়া যায়। তো সোজা ভাষায় গ্রিনল্যান্ড খুবই একটা সমৃদ্ধশালী অঞ্চল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা নিজেই তো এত সমৃদ্ধশালী, আমেরিকাতেও তো প্রচুর রেয়ার আর্থ এলিমেন্ট আছে, আমেরিকাতেও প্রচুর তেল আছে, গ্যাস আছে, তাহলে আমেরিকার প্রয়োজন কি পড়েছে যে নতুন করে আবার একটা টেরিটরি আমেরিকা যে দখল করবে? এখানে একটা রিপোর্ট আছে যে ইউএসের সারা বিশ্বের কাছে কত ডেট আছে, মানে কত ঋণ আছে, $36 ট্রিলিয়ন। $36 ট্রিলিয়ন মানে আমেরিকার যে গোটা জিডিপি তার থেকেও বেশি, মানে আমেরিকার গোটা জিডিপি যা তার থেকেও বেশি ধার আছে আমেরিকার বিশ্বের কাছে। তাহলে এই যে এত বিরাট যে ডেট আমেরিকা নিয়ে রেখেছে বা আমেরিকাকে যে শোধ করতে হবে, তার জন্য আমেরিকার কি দরকার? আমেরিকার দরকার রিসোর্সের, আমেরিকার দরকার ম্যানুফ্যাকচারিংয়ের, সোজা ভাষায় আমেরিকার প্রচুর ইকোনমিক বেনিফিট দরকার। তো তার জন্য গ্রিনল্যান্ডের মতন কোনো এরিয়াকে, বা কিছুদিন আগে যেরকম ভেনিজুয়েলাকে ক্যাপচার করেনি, বাট ভেনিজুয়েলাতে এমন একটা সরকার এনেছে যে সরকার এখন কি হবে, আমেরিকার অধীনেই থাকতে বাধ্য। তো সব মিলিয়ে এই যে টোটাল ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকা যে বহু বছর বাদে নিজের আধিপত্য যে আবার এখানে এনফোর্স করছে, তার মাধ্যমে এটাই বোঝায় যে এক তো আমেরিকা খুব ডেসপারেট তার ডলারকে এবং তার ইকোনমিকে বাঁচানোর জন্য, কিন্তু
গ্রিনল্যান্ডে যে রেয়ার আর্থ এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমেরিকা খুব সহজে এক্সট্র্যাক্ট করতে পারবে সেটাও নয়। কারণ এক তো হচ্ছে গ্রিনল্যান্ডে পুরো এরিয়াতেই সারা বছর প্রায় বরফ থাকে, তো যে অঞ্চলে সারা বছর বরফ থাকে সেখান থেকে রেয়ার আর্থ এলিমেন্ট বা সেখানে মাইনিং করা খুব কঠিন। আর তাছাড়াও এগুলো খুবই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে, মানে এখানে যদি কোনো দেশ ইনভেস্ট করেও তার রিটার্ন পেতে পেতে বহু বছর লাগে। তো ব্যাপারটা এখন সত্যি খুব কনফিউজিং যে আমেরিকা এরকম পরিস্থিতিতে নিজের যে অ্যালাই যারা এতদিন ধরে আমেরিকার মিত্র যারা ছিল, মিত্র দেশ, তার সাথে আমেরিকার সম্পর্ক এখন খারাপ করতে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক খারাপ করতে উঠে পড়ে লেগেছে কেন, সেটার উত্তর একমাত্র ডোনাল্ড ট্রাম্পই জানে। এটা আমাদের কারো পক্ষে বলা সম্ভব না। এখানে একটা কান্ট্রি ওয়াইজ লিস্ট আছে যে পৃথিবীর কোন কোন দেশের কাছে আমেরিকার কত দেনা আছে। তো সবার উপরে জাপান, তারপর চায়না, তারপর ইউনাইটেড কিংডম এবং আরও অনেক দেশ আছে। এবার আসি নেটোর একটা বাজেটের প্রসঙ্গে। নেটোতে কোন কোন দেশ কত পার্সেন্ট খরচা করে, মানে নেটো তো একটা মিলিটারি অর্গানাইজেশন, তো নেটোকে চালানোর জন্য নেটোর যারা মেম্বার প্রত্যেকটা দেশকে কিছু তাদের টোটাল ইকোনমির টোটাল জিডিপির কিছু পার্সেন্টেজ নেটোতে কন্ট্রিবিউট করতে হয়। তো এই লিস্টে তোমরা দেখতে পারবে সবথেকে বেশি কন্ট্রিবিউট করে পোল্যান্ড, তারপর এস্তোনিয়া, তারপর ইউএসএ। তো এখানে এই টোটাল যে লিস্টটা দেখতে পাচ্ছ, নিচে আরও অনেক কান্ট্রি আছে, তার লিস্ট আমি এখানে দিইনি। তো এখানে উল্লেখযোগ্য বিষয় একটাই, দেখো এখানে যে টপ যে কান্ট্রিগুলো আছে, ঠিক আছে, টপ 5 যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে ইউএসএ হচ্ছে এমন একটা দেশ যে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, বাকি কিন্তু কেউ না। নেটোতে টোটাল নিউক্লিয়ার পাওয়ার কটা দেশ আছে? 3টে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফ্রান্স আর ইউকে। তার মধ্যে সবথেকে বেশি খরচা করে পোল্যান্ড 4.12%, আর 3 নম্বরে আছে আমেরিকা 3.38%। এবার নেটোতে একটা অব্লিগেশন আছে, যারা নেটো কান্ট্রি তাদেরকে 2% তাদের জিডিপি সেখানে কন্ট্রিবিউট করা উচিত, কিন্তু সব দেশ সেটা করে না। যেরকম ফ্রান্স প্রায় 2%-এর কাছাকাছি, ইউকে এরা আরও কম করে, ইটালি অনেক কম করে। তা আমরা সোজা ভাষায় বলতে গেলে নেটোর মধ্যে সবথেকে পাওয়ারফুল মিলিটারিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবার যদি গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যেটা ইউরোপ ভাবছে যে তারা আমেরিকার সাথে যুদ্ধে জড়াবে, সেটা কিন্তু এটা আমার মতে তারা জাস্ট এটা ভাষণ দিচ্ছে, কারণ রিয়ালিস্টিকলি ভাবতে গেলে এটা পসিবল না। কারণ ফার্স্ট অফ অল গোটা ইউরোপের কাছে এত সেনাবল নেই যে তারা ডাইরেক্ট আমেরিকার এগেনস্টে কনফ্রন্টেশনে যাবে। আর তাছাড়াও যদি নেটো মধ্যেই আমেরিকার বিরুদ্ধে বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে এটা 100% শিওর হয়ে যাবে যে নেটো তাহলে শেষ, আমেরিকা নেটো থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমেরিকা যদি নেটো থেকে বেরিয়ে যায় তাহলে নেটোর আর কোনো পাওয়ারই থাকবে না, মানে জাস্ট ওটা একটা পেপার টাইগার বলে না, সেরকম হয়ে যাবে। আর এই সমস্ত পরিস্থিতিতে সবথেকে বড় উইনার কে হবে? রাশিয়া। হ্যাঁ, কারণ নেটোকে বানানোই হয়েছিল রাশিয়াকে কাউন্টার করার জন্য। এবার এই যে সংঘাত যা চলছে, মানে ডোনাল্ড ট্রাম্প এই যে জিনিসগুলো শুরু করেছে, তাহলে ইনডাইরেক্টলি বেনিফিট এখানে কার হবে? অবশ্যই ভ্লাদিমির পুতিনের। যদি নেটো ডিসব্যান্ড হয়ে যায়, নেটো যদি শেষ হয়ে যায়, তাহলে ইউক্রেন যুদ্ধ কদিন, আর 7 দিন 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। মানে কারণ ইউক্রেন যুদ্ধটা চালিয়েই যাচ্ছে গোটা ইউরোপ। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বহুদিন ধরে চেষ্টা করছে যে ইউক্রেন যুদ্ধটা সমাপ্তি করার, কিন্তু ইউরোপ এটা মানতে চাইছে না। তো আমেরিকার কাছে এখানে একটা ছুতো তৈরি হয়ে যাচ্ছে, একটা এক্সকিউজ তৈরি হয়ে যাচ্ছে। যদি আমি গ্রিনল্যান্ডকে ক্যাপচার করি আর তার জন্য যদি নেটো মানে বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও বা যদি কোনো অ্যাগ্রেশনও দেখায়, তাহলে আমেরিকার কাছে এটা প্রপার এক্সকিউজ আছে ট্রাম্পের কাছে নেটো থেকে বেরিয়ে আসার। এর আগের টার্মে, মানে ট্রাম্প যখন আগে প্রেসিডেন্সি হয়েছিল, এর আগের টার্মে কিন্তু ট্রাম্প ওপেনলি বলেছিল যে নেটোকে বন্ধ করে দাও, নেটোর আর কোনো গুরুত্ব নেই। কারণ নেটোকে বানানোই হয়েছিল ইউএসএসআরকে আটকানোর জন্য, এখন আর ইউএসএসআর নেই, তো আর নেটো নিয়ে কী হবে? তো এই গোটা পরিস্থিতিতে বর্তমানে নেটোর ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। আর এসবের মধ্যে একজন ড্যানিশ এমপি ভারতের কাছে অ্যাপিল করেছেন যে গ্রিনল্যান্ডের সাপোর্টে যাতে ভারত আসে। এবার তোমরা ভেবে দেখো, ভারত কোথায়, গ্রিনল্যান্ড কোথায়? আমাদের কোনো ইন্টারেস্টই নেই। তার কথা অনুযায়ী এখানে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অ্যাট স্টেক, মানে বিরাট কোনো খুব
ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট এখানে নীতি আছে, আদর্শ আছে, যার জন্য ভারতের আসা উচিত। কারণ ওয়ার্ল্ডের চোখে ভারত হচ্ছে খুব নীতিবান দেশ, খুব আদর্শবান দেশ। এবার সোজা ভাষায় একটা কথা বলতে গেলে বাংলাতে একটা প্রবাদ আছে, জোর যার মুলুক তার। আমেরিকার ক্ষমতা আছে, আমেরিকার সেনাবল আছে, পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মিলিটারি, সবথেকে পাওয়ারফুল ইকোনমি। তো আমেরিকা যা চাইবে সেটা করবে, সেটাকে আটকানোর কারো ক্ষমতা নেই। যদি কোনো কান্ট্রিকে, আমেরিকাকে যদি কাউন্টার করতেই হয়, তাহলে তাদেরকে রাশিয়া, চায়না, ইন্ডিয়ার মতন সেনাবল বাড়াতে হবে। এবার এতদিন ধরে ইউরোপ তাদের সেনাবল বাড়ায়নি, তারা আমেরিকার কাইন্ড অফ আন্ডারেই ছিল, মানে তাদের কাছে এটা একটা অ্যাসুরেন্স ছিল যে তাদের যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে আমেরিকা তাদের সাহায্যে আসবে। কিন্তু আলটিমেটলি রিয়েল পলিটিক বা রিয়েল সিনারিওতে এটাই হয়, যখন কোনো দেশের ওপর বিপদ এসে পড়ে তখন সেই দেশকে নিজের বিপদকে দেখতে হয়, বাইরের কোনো দেশের জন্য তাকিয়ে থাকলে হয় না। তো এখন স্যাডলি কিছু করার নেই। যদি আমেরিকা যদি গ্রিনল্যান্ডকে ক্যাপচার করে নেয় তাহলে সেটা ডেনমার্ক এবং বাকি ইউকে তাদেরকে ডিল করতে হবে। হ্যাঁ, ভারত খুব বেশি হলে এটুকু বলতে পারে যে আমরা টেরিটোরিয়াল সভারেনিটি আর ইন্টিগ্রিটিকে রেসপেক্ট করুক, এরকম চাই। বাট আমি শিওর ভারতের থেকে ইভেন কন্ডেমনেশন বা ভারতের কোনো নিন্দাও আসবে না। ওই জাস্ট সো যেরকম আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বা ইসরায়েল হামাস যুদ্ধ সম্পর্কে যেরকম বলেছি, ওই ওপরে কোনো স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দেবো, এর থেকে বেশি আমরা করব না। এবার এই সব কিছুর শেষে একটা লাস্ট খুব ইম্পর্টেন্ট আর খুব একটা ইন্টারেস্টিং একটা ডিসকাশনে আসি। ডেনমার্কের সাথে আমেরিকার যা ঝামেলা চলছে গ্রিনল্যান্ডকে নিয়ে, সেসব তো তাদের জায়গায়। বাট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে উনি এত ওভারটলি কিছু কাজ করছে, তাতে ইনডাইরেক্টলি ইন্ডিয়ার কিছু বেনিফিট হতে পারে। যেরকম আমি তোমাকে একটা কথা বলছি, তোমাদের ব্যাপারটা বুঝবে। ট্রাম্প কি বলছে যে আমরা আবার মনরো ডক্ট্রিনকে ইমপ্লিমেন্ট করব। কোথায়? ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে। মানে আমেরিকার ইন্টারেস্ট আমাদের এখানে, তো আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে যদি কোনো দেশ এখানে কাজ করে তাহলে আমরা সেই জায়গাতে হস্তক্ষেপ করব। আর তার জন্য যদি কোনো জায়গার কোনো টেরিটরি আমাদেরকে দখল করতেও হয় আমরা সেটা নেব। এটা ট্রাম্প ওপেনলি বলছে। প্রথমে যে আমি ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে তোমরা ব্যাপারটা স্পষ্ট দেখতে পেয়েছো। এবার আমাদের যে এই টোটাল যে রিজিয়ান, এই যে আমাদের সাবকন্টিনেন্টের যে আমাদের এই টোটাল যে আমাদের সাবকন্টিনেন্টের রিজিয়ান, ঠিক আছে, এখানেও আমার মতে ভারতের নিজস্ব একটা মনরো ডক্ট্রিনের মতন কিছু একটা ডক্ট্রিন ইমপ্লিমেন্ট করা উচিত। যেরকম ট্রাম্প যদি হাইপোথেটিক্যালি গ্রিনল্যান্ডকে দখল করে নেয়, আর তারপরে আমাদের এই যে চিকেন নেক বা যাকে শিলিগুড়ি করিডোর বলে, এই অঞ্চলটাকে যদি আমাদের চওড়া করতে হয় তাহলে কি করতে হবে? বাংলাদেশের এই অঞ্চলটাকে আমাদেরকে নিতে হবে। আর এটা আমাদের ভবিষ্যতে একটা সিকিউরিটির জন্য নিতেই হবে, কারণ এই অঞ্চলটা এতটা ন্যারো যে চায়না চাইলে খুব সহজে এখানে প্রেশার ক্রিয়েট করতে পারে। তো তার জন্য আমাদের এই চিকেন নেককে চওড়া করার কথা এমনিতেই বহুদিন ধরে আমাদের দেশে হচ্ছে। আর বাংলাদেশ রিসেন্টলি আমাদের নর্থ ইস্ট নিয়ে যা কমেন্ট করছে, তো সেখানে আমাদের চিকেন নেককে এখানে চওড়া করা একটা খুব ভালো অপরচুনিটি আছে। তো হাইপোথেটিক্যালি স্পিকিং, যদি ট্রাম্প গ্রিনল্যান্ডকে দখল করে নেয় তাহলে যদি 1 বছর বা 6 মাস যে টাইমেই হোক না কেন, আমরা যদি চিকেন নেককে চওড়া করি, মানে বাংলাদেশে এই পোর্শনটাকে কাট করে নিজেদের কাছে নিয়ে নিই, তাহলে আমেরিকার কিছু বলার নেই। তা আমরা বলতে পারবো তোমরা তোমাদের এরিয়াতে মনরো ডক্ট্রিনকে ইমপ্লিমেন্ট করেছো তোমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমরাও আমাদের এরিয়াতে করেছি। তাহলে এখানে আমেরিকার কিছু বলার থাকবে না। আর ইউরোপিয়ান ইউনিয়ন কি বলবে? ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পাওয়ার নেই, ওরা জাস্ট ওই আমেরিকার আন্ডারেই থাকে, আমেরিকার হয়েই কথা বলে, ঠিক আছে। তো আমেরিকা যদি নিজেই এখন ইউরোপিয়ান ইউনিয়নের একটা এরিয়া মানে গ্রিনল্যান্ডকে নিয়ে নেয়, তাহলে এখানে আমেরিকা আমাদেরকে কী বা বলতে পারবে? আর তার পাশাপাশি চিকেন নেককে বাদ দিলেও আমাদের এই যে পিওকের অঞ্চল যেটা লিগালি আমাদেরই, ঠিক আছে, পিওকে তো লিগালি আমাদের সংবিধান অনুসারে এই টোটাল কাশ্মীরই আমাদের অঞ্চল। কিন্তু বর্তমানে ওই চায়নার যে চাকরটা আছে আর আমেরিকার চাকর, এখন কার চাকর জানি না, যাই হোক একটা চাকর আছে এই পাকিস্তান, ঠিক আছে, তো ওরা এই টোটাল এরিয়াটাকে দখল করে রেখেছে। তো পিওকে তো আমরা নেবই, এটা তো 100%।
তো এই যে ভারতের যে টেরিটোরিয়াল ডিসপিউটগুলো আছে, আমরা যদি আমাদের এরিয়াতে এখন যদি আমরা এই অঞ্চলগুলোকে আমাদের আন্ডারে করতে থাকি, আর যেটা ভারত করবেও, আই গ্যারান্টি ইউ ভারত এটা করবেও, কবে করবে জানি না, বাট করবে। ভারতকে আরও মিলিটারি আরও স্ট্রং হতে হবে, ভারতকে ইকোনমি আরও স্ট্রং হতে হবে, তাহলে ভারত অবশ্যই এটা করবে। তো যাই হোক, ভবিষ্যতে যখন আমরা পিওকেকে নেব, বা এখান থেকে যে আকসাই চীনের যে পার্টটা যেটা চায়নার দখল করে রেখেছে, তো এই অঞ্চলগুলো যখন ভারতের পার্ট হবে, তখন আমেরিকার আর কিছু বলার থাকবে না। তো শেষে এটাই বলবো, খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে চারিদিকে বিশ্বে। আর ডিপ ডিকোডে আমি চেষ্টা করি তোমাদের কাছে সব কিছুকে ইনডেপথ একটা ক্লিয়ার পিকচার তোমাদের সামনে রাখার। আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, জয় হিন্দ।